দ্বিতীয় বাগদা এনে তাকে নিয়ে গেল। ওর চরিত্রটা কিরকম, যেমন যেমন ধর আমাদের ভেতরে আসছেন বিবেকানন্দ, শঙ্করাচার্য, বুদ্ধ বা রবীন্দ্রনাথই বলো, এরা আমাদের স্বরূপকে চিনিয়ে দেয় যে তুমি এরকম থেকো না। আজকে তুমি যে এই প্রত্যন্ত গ্রামের বিদ্যালয়ে পড়ছো, তোমার ভেতর থেকে কে বলতে পারে যে নিবেদিতা জন্মাবে না, অ্যালবার্ট আইনস্টাইন জন্মাবে না, রবীন্দ্রনাথ জন্মাবে না? কারণ সেই সম্ভাবনা আছে। আমাদের দেহের কোষে একটা পরমাণু থাকে, অনুপরমাণু মিলিয়ে একটা জিনিস তৈরি হয়, তাকে বলে কেমিক্যালস, তাকে বলে ডিএনএ। এই ডিএনএটা আমাদের প্রত্যেকের এক। তোমার ডিএনএ, আমার ডিএনএ, রবীন্দ্রনাথের ডিএনএ, আইনস্টাইনের ডিএনএ প্রত্যেকের এক। তাহলে আমরা কেন আলাদা হচ্ছি? আমরা আলাদা হচ্ছি কারণ আমরা কি সঙ্গে আছি, কেমন ভাবে জীবন যাপন করছি। একটা সংস্কৃত শ্লোক আছে, সেটা মন দিয়ে শুনলে বুঝতে পারবে তোমরা ছেলে মেথডটা কি। সবাই তো বড় হতে চায়, তাহলে বড় হওয়ার মেথডটা কি? মেথডটা হচ্ছে এই, বাচ্চা শোনো না, সামনে যদি নড় খেলার কি করে হবে বলো? ধরো তুমি একজনকে বাড়িতে ডেকে এনেছো, এনে বসিয়েছো, বসিয়ে তুমি সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছ, তার কত খারাপ লাগে বলো? আমাকে এখানে চেয়ারে বসিয়ে দিয়ে তুমি সব কাজকর্ম করছো। আমরা ভেবেছিলাম তোমাদের মতো একটা শিক্ষিত মানুষের কাছ থেকে আমি তো কিছু শিখে যাব, তোমরা কেন এরকম আমার প্রতি বিরূপ হচ্ছে আমি কিছু বুঝে উঠতে পারছি না। তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে আমি তো বড় হতে চাই, তাহলে কি ফর্মুলা মেনে চলবো? একটা শ্লোক আছে যে আচার্যাৎ পাদমাদ্যতে পাদম শিষ্য স মেধয়া পাদম স ব্রহ্মচারিভ্য পাদম কালক্রমেণ চ। মানে আমাদের যদি শিক্ষা ব্যবস্থায় জ্ঞানী হতে গেলে 100 নম্বর দেওয়া হয়, এই 100 নম্বর পেতে গেলে তাকে 4টে ভাগ করতে হয়, 25 25 25 25, 4 25 সব 100। এই প্রথম 25টা আসছে মাস্টারমশাইয়ের কাছ থেকে। তোমাকে মাস্টারমশাইয়ের কাছে যেতে হবে, নত মস্তকে শ্রদ্ধা করতে হবে, কারণ শ্রদ্ধাবান লোভতে জ্ঞান। যদি তোমার জীবনে শ্রদ্ধা না থাকে, মা বাবা ভাই দাদা কাকা কাকি বন্ধু, তুমি জীবনে কিচ্ছু শিখতে পারবে না। এটা তোমার শিক্ষার জন্যই তোমার সবাই গুরুজনকে তোমাকে শ্রদ্ধা করতে হবে। যে তোমাকে শেখাবে সেই গুরু, তাকে আচার্য বলে। অতএব 25% হবে তোমার শ্রদ্ধা থেকে আসবে, তুমি কে গুরুকে কেমন শ্রদ্ধা করছো, মাস্টারমশাইকে কেমন শ্রদ্ধা করছো, বাবা মাকে কেমন শ্রদ্ধা করছো। দ্বিতীয় 25% আছে পাদম, মানে আচার্যাৎ পাদম পাদম সব ব্রহ্মচারিভ্য। মানে তুমি যখন স্কুলে পড়ছো, তুমি যদি ভালো বন্ধু না পাও, তোমার যদি বন্ধু বান্ধব ভালো না হয়, তুমি 25% আর পাবে না। অতএব তুমি যখন লেখাপড়া করছো, সৎ সঙ্গ করবে, যেখানে মিথ্যা বলবে না, অসৎ কর্ম করবে না, ভালো বন্ধুর সঙ্গে মিশবে। আর আজকালকার দিনে ভালো বন্ধু তো সহজে পাওয়া যায়। ভালো বন্ধু হচ্ছে ভালো ভালো পুস্তক। তোমাকে এর বাড়ি ওর বাড়ি গিয়ে যেতে হবে না খুঁজতে, কত ভালো ভালো সব বই বেরিয়েছে, ভালো ভালো বই পড়বে। বই পড়লেই তোমার বন্ধু পেয়ে গেলে, তাহলে তোমার 25% এসে গেল। আর বাকি 25% কোত্থেকে আসবে? সেটা বলছে কি, সব মেধয়া। তোমাকে ভালো করে খেতে হবে, তোমাকে ভালো করে জীবনযাপন করতে হবে, তোমার মেধা অর্জন করতে হবে। সেই 25% যদি তোমার মেধা না থাকে, তুমি 75% হতে পারবে, কিন্তু 100% হতে পারবে না। তাহলে কি বলা যাচ্ছে, যদি কারো মেধা নাও থাকে, তাহলেও সে 75% মার্কস পেতে পারে, যদি সে ভালোকে শ্রদ্ধা করে, গুরু বরণ করে, মাস্টারমশাইকে শ্রদ্ধা করে, ভালো বন্ধু পায়। আর একটা 25% আছে, সেটা আমার মাস্টারমশাইও দেবে না, আমার বন্ধুও দেবে না, আমার মেধাও দেবে না, বুদ্ধিও দেবে না। সেটা হচ্ছে আচার্যাৎ পাদমাদ্যতে পাদম স ব্রহ্মচারিভ্য পাদম সব কালে কালে ক্রমেই না চল। লাস্ট হচ্ছে কি, তোমার অভিজ্ঞতা। তুমি এই যে পড়তে পড়তে তুমি পারছো না, ফেল করছো, ফেল করছো তো খুব ভালো। আইনস্টাইন তো ফেল করেছিল, তা আমরা ফেল করে কজন আইনস্টাইন হই? জগদীশচন্দ্র বোস কখনো বিরাট মার্কস পাননি। জগদীশচন্দ্র বোস পৃথিবীতে কজন এসেছে? তোমরা নাম শুনেছো যে বড় বড় বিজ্ঞানী, তারা এসে জগদীশচন্দ্র বোসের কাছে বসে থাকতেন যে তিনি কি ভয়ঙ্কর ভয়ঙ্কর সব গবেষণার কথা বলতেন, তার জন্য তাকে তো হয়নি। তাহলে তোমার এই অভিজ্ঞতা থেকে জীবন পথে যখন চলবে, তুমি তখন 25% পেতে শুরু করবে। তাহলে এই ফর্মুলাটা ফলো করে চলো, তাহলে জীবনে বেরিয়ে গেল। তাহলে তোমার ভেতরে সেই বিরাট একটা শক্তি আছে, তোমার ভেতরে একটা ফর্মুলা আছে, যেটা ফলো করলে তুমি হতে পারো। আরেকটা তোমার ঘটনা বলি, তুমি যদি এইসব সম্ভাবনা নিয়ে তোমরা না করো, তাহলে তোমার মনে হবে না যে তুমি একটা বিরাট মহৎ হতে পারো,
কিন্তু তুমি হয়ে আছো কি একটা কুকুরের মতো, ছাগলের মতো, ইঁদুরের মতো। এটা তো ভালো না। একটা ছোট ঘটনা বলি। একটা পুকুরে একটা পোকা আস্তে আস্তে আসছে, সে খুব বিষধর পোকা, কামড়ে দেয়। সেখানে একটা মহা ব্যক্তি স্নান করছিলেন, ভাবলে পোকাটা মরে যাবে, তা সে হাতে করে জল দিয়ে পোকাটাকে তুলে পুকুরের পাড়ে ফেলে দিল। যেই পাড়ে ফেলতে গেল হাতটা কামড়ে দিল। আবার কিছুক্ষণ স্নান করছেন, দেখলো ওরকম বিষধর পোকাটা আবার নেমেছে। তখন সে করলো কি, জল নিয়ে পোকাটাকে আবার তুলে দিল। এরকম বার তিনে করছে দেখে যতবার করছে ততবার কামড়াচ্ছে। তখন পাড় থেকে একটা লোক বললেন, আরে মশাই, এই কামড়ে দিচ্ছে, আপনি বারবার করছেন কেন? বলছি, ওইটাই তো আমি ভাবছি, একটা পোকা তার কামড়ানো স্বভাব থেকে সরে আসতে পারছে না, আর আমার স্বভাব উদ্ধার করা, মানুষকে বাঁচানো, তাহলে আমি কি করে সরে আসবো? ওই পোকাটার কামড়ানো থেকে আমি আরো উদ্বুদ্ধ হচ্ছি ওকে বারবার তুলে ধরতে। তা সেই হচ্ছে আমাদের ভেতরে কত কি আসবে, দেখবে বাধা বিঘ্ন, অভাব, অভিযোগ, যত বাধা বিঘ্ন আসবে না তত ভালো। আমাদের যুগাচার্য স্বামী বিবেকানন্দ বলতেন যে তোমার নামে যদি কেউ নিন্দে না করে, তোমাকে নিয়ে সারাক্ষণ মানে অপমানজনক কথা না বলে যায়, তখন তুমি জানবে তুমি কিছু জীবনে করোনি। অতএব তুমি যখনই কিছু করবে, ভালো কিছু করবে, কেউ কিছু বলবে খারাপ, তাতে কিছু এসে যায় না, তুমি করে যাও না, অসুবিধে কি? আজকে প্রশ্নটা হচ্ছে কি, তাহলে আমাদের সেই সব মহৎ স্বভাবে আমাদের ভিতরে আছি। এবার তোমাকে আমি একটা কথা বলবো। একটা বিখ্যাত বিজ্ঞানী, তার নাম ছিল অ্যালভা এডিসন। সে করতো কি, মাকে খুব ভালোবাসতো। কি করতো, সে একটা জায়গা দিয়ে না, সে বিভিন্ন জায়গায় যেত, যেতে যেতে দেখতো যে ডিম ফুটে বাচ্চা বের হয়। তা একদিন বাড়ি থেকে ডিম খেয়ে একটা জায়গায় আস্তাকুড় করে ডিম ফেলে রেখে দিয়েছে। সে তখন সেই ফাটা ডিমগুলোর উপর সারাদিন বসে আছে, বলছে এদের যদি ডিমে তা দিলে বাচ্চা বেরোয় তাহলে ভালো হবে। এক ভদ্রলোক ছিলেন, বিরাট বিজ্ঞানী, যে যে রেলওয়ে যন্ত্র স্টিম ইঞ্জিন বেরিয়েছিলেন, তিনি খবরের কাগজ বিক্রি করতেন। কেন? খবরের কাগজ বিক্রি করে কিছু পয়সা হবে, সে বাড়ির তার মায়ের দুঃখ দূর করবে। যেমন ধরো কত বাচ্চা আছে, তার মা নদী থেকে জল আনতে যায়, বালতিটা করে জলটা এনে মাকে সাহায্য করে। তাই যে মাকে সাহায্য করছে, মা তাকে ভালোবাসবে। যত তুমি ভালোবাসার লোক বেশি পারবে জগতে, তত তোমার উন্নতি হবে। কারণ বলা যায়, অনেক শাস্ত্রে বলেছে, তোমার যদি কোনো বিপদ আপদ আসে, সেই ভালোবাসার লোকগুলো শুভেচ্ছাতে তুমি উতরে যাবে। তুমি এমন কিছু কাজ করো, তোমাকে অনেক লোক বেশি ভালোবাসবে, ব্যাস তোমার অনেকগুলো কাজ হয়ে গেল। যত লোক তোমাকে বেশি ভালোবাসবে, তত তোমার উপকার। অর্থাৎ তুমি এমন জীবনে কাজ করো যেন তোমার লোকের কাজ হয়। যেমন ধরো, অনেকে জীবন যাপন করে, আমার বার্থডে, জীবনে আজকে আমার জন্মদিন, সে নিজেই জামা প্যান্ট পরে মিষ্টি এনে খাওয়াতে যায়। এটা ঠিক না। তোমার জন্মদিন তুমি করবে কেন? তুমি এমন কাজ করো, তোমার জন্মদিন জনসাধারণ করবে না। নিজের জন্মদিন কেউ নিজে পালন করে? তোমার মা করতে পারে, তোমার বাবা করতে পারে, তুমি তোমার জন্মদিন যেন জীবনে পালন করো না। রবীন্দ্রনাথের যখন জন্মদিন পালন হতো, কি করতো জানো? প্রত্যেক জন্মদিনে একটা করে শপথ নিতেন। একবার উনি শপথ নিয়েছিলেন, আমি জীবনের দিবনিদ্রা যাব না, দিনের বেলা ঘুমাবো না। সেই জন্য রবীন্দ্রনাথকে কেউ দিনের বেলা ঘুমোতে দেখেনি, কারণ শপথ নিয়েছিলেন। এক একটা জন্মদিনে এক একটা শপথ। একবার শপথ নিলেন, একজনের প্রাণ বাঁচাবো। সে বাজার থেকে একটা ল্যাটা মাছ কিনে আনলেন, কারণ ওটা লোকে খেয়ে নেবে, তো সেটাকে এনে নদীতে ছেড়ে দিলেন। শপথ করলেন, আমি আমার আজকে জন্মদিনে একেবারে মৃত্যু পথযাত্রী এক মাছকে আমি বাঁচাবো। তো তোমরা সেরকম করো না, তুমি একটা গাছ বসাও না। তুমি যখন 60 বছর বয়স হবে, সেই গাছটা ফুলে ফসলে মানে জানান দেবে যে হ্যাঁ, এই গাছটা বিজলি করেছে, বিজয় করেছে। একটা গাছ বসাও না, তুমি একটা কিছু করো না। জীবনে যখন এত ভালো লেখাপড়া শিখেছো, এত জানো, একটা কিছু করতে হবে না? তাহলে কিসের হবে এখানে এসে? তা আজকে এই যে এত সুন্দর জিনিস, এত অপূর্ব জায়গা, আমি আমি তোমাকে একটা ছোট গল্প বলি, কারণ পূর্ববর্তী বক্তা একটু আমাকে বলেছিলেন যে বলো। তা আমি এটা মানে একটু বলছি, যাতে মানে সবাই হয় আনন্দ হয়, এই জন্যই বলছি। আমার বলার খুব একটা ইচ্ছা ছিল না। আমি একজন বাড়িতে জন্মগ্রহণ করেছিলাম, সেখানে খাওয়া জুটতো না। মানে একটা সময় ছিল, সেই ভাতকে ফুটিয়ে ফ্যান আর ভাত হতো। আমাদের বাড়িতে নিয়ম ছিল ফ্যানটা খেয়ে স্কুলে যাওয়া, কারণ ভাতটা চাইলে মা দিত না, বললো এখন ভাত দিলে স্কুল থেকে এসে কি খাবি। তা এরকম এক বাটি বাটি ফ্যান খেয়ে খেয়ে আমরা স্কুলে যেতাম। তাতে এমন হতো, দাঁতের গোড়াটা ফুলে উঠতো, টেপো হয়ে ফুলে উঠতো, কিন্তু উপায় নেই। আর সবজি ফবজি কিছু ছিল না, বাবলা গাছ
বিভিন্ন বুনো গাছে সেই পুরুল বলে একটা জিনিস হতো, সেই পুরুলটাকে পেড়ে সিদ্ধ করে আমাদের খেতে দিত। আমরা অনেক ভাই বোন ছিলাম, একসঙ্গে খেতাম, বেশ ভালো লাগতো। স্কুল থেকে পড়তাম, আমাদের বই নিয়ে যাওয়ার ব্যাগ ছিল না, খালি মনে হতো বেশ একটা ব্যাগ থাকতো, হাতে করে যখন বইটা নিয়ে যেতাম হাতের ঘামে বইয়ের উপরের পাতাটা উঠে যেত। আবার বাড়িতে এসে এর কাছ থেকে ওর কাছ থেকে খবরের কাগজ চেয়ে নিয়ে আমার বাঁধানো হতো। আর পায়ে তখন জুতো থাকতো না, একটা হাওয়াই চপ্পল কিনে দিয়েছিল, যেটা আমি এসে যাতে নোংরা না হয়, পরা তো হলোই না, সাবান দিয়ে ধুয়ে সাজিয়ে রাখতাম, যখন কোনো কাজের বাড়ি বা আত্মীয় বাড়ি যাওয়া হবে ওটা পরা হবে। তো এইভাবে বড় হচ্ছিলাম, বেশ ভালো লাগছিল। তো বড় হতে হতে লেখাপড়া করলাম, মাধ্যমিক পাস করলাম, করে হায়ার সেকেন্ডারি পাস করলাম। হায়ার সেকেন্ডারি পাস করার পর প্রথম ব্যাগ কিনে দিয়েছিল, একটা জামা কিনে প্যান্টুল কিনে দিয়েছিল। 11-12 পর্যন্ত আমরা এরকম পাজামা পরে পড়তে যেতাম। একজনের বাড়ি থেকে প্যান্ট ধার করে এনে আমরা বেড়াতে যেতাম, তাই যেতে যেতে ভালো লাগতো, বেশ আনন্দ হতো। তা হায়ার সেকেন্ডারি পাস করা হলো, তারপর আমরা বাড়ি থেকে, আমাদের বাড়িতে বাবা টাবা একটু মারা গেল, পয়সা করি নেই তো, তখন কলেজে ভর্তি হয়েছি, অতএব বাড়িতে পয়সা নেই, এবং সেই বাড়ি থেকে আমরা বেরিয়ে পড়লাম একটা জায়গাতে, সেখানে সিরামিক্সের ফ্যাক্টরিতে লেবাররা কাজ করতো আমার গ্রামে। সেই লেবারদের সাথে সেই বসে থাকতাম, তাদের চা করে দিতাম, আঁচ ধরিয়ে রান্না করে দিতাম, আর মানে ওদের সেবা করতাম যাতে ওরা একটু থাকতে দেয়। আর বাড়িতে আসার জন্য মন কাঁদতো, কিন্তু পয়সা নেই যে কলকাতা থেকে ভাড়া করে বাড়ি আসবো আবার যাবো, অতএব মায়ের জন্য মন খুব কাঁদতো, কিন্তু কিছু করার ছিল না। তা এমন একটা জায়গায় থাকতাম, বিছানা ছিল না। আমি একটু শেয়ার আজকে করি, কারণ বেশি দিন তো আর বাঁচবো না। তা সেই বিছানাটা যখন জানতে পারলাম, একটা মরাকে পোড়াতে গিয়ে সেই মরাটা পুড়িয়ে এসেছে, সেই খাটটা নিয়ে চলে এসেছে, ওটা ছিল আমার বিছনা। ওই খাটের, মরার খাটে আমি অনার্স পড়া শুরু করলাম। অনার্স পড়া শুরু করেছি, বই নেই, কোথা থেকে বই বেরোবে? তখন জেরক্স মেশিন বেরিয়েছিল। তখন একজন মানুষ বললেন, তুই যদি এখানে খাস তাহলে এই কিছু ফ্রিতে খেলে এই খাওয়া পাওয়া যাবে। তা তখন ওই জেরক্সটাকে করে 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 আমরা অনার্স পড়া শুরু করলাম। তো অনার্সে পড়া হলো, এবার অনার্স করে চাকরি করবো, মায়ের দুঃখ দূর করতে হবে, বাবা টাবা নেই, তা কি করে হবে? তা ফর্ম ফিল আপ করতে এনেছি চাকরি। তা সেই কলেজের প্রিন্সিপাল বললেন, আমি তোকে খাওয়াবো, তোর জীবনের এত উদ্দেশ্য ছোট, তুই একটা চাকরি করার জন্য জন্মেছিস, স্কাই শুড বি ইওর লিমিট, তোর এত বড় আদর্শ হওয়া উচিত। কিন্তু তাকে বোঝাতে পারলাম না আমার বাড়িতে খাবার জোটে না। বলছে আমি পয়সা দেবো, পৃথিবীতে খাওয়ার অভাবে কজন আটকেছে রে? এখন তো সরকারের বদান্যতায় কত অর্থ, কত ফেলোশিপ, কত কি। তো যাই হোক, তা সেখানে আমি পড়া শুরু করলাম। চাকরির ফর্মটা উনি ছিঁড়ে ফেলে দিলেন, যে না আমি এতে অ্যাটেস্টেড করবো না, অ্যাপ্লিকেশনটা জমা দিতে দিলেন না। এমএসসিতে ভর্তি হলাম। এমএসসিতে ভর্তি হয়ে দেখলাম আমি ফেলোশিপ পেয়ে গেছি, কারণ বই টই তো নেই। গিয়ে পড়তে পড়তে দেখলাম যে একজন বড় লোকের ছেলে মেয়েরা পড়তো, তাকে একটা করে কার্বন পেপার দিয়ে আসতাম, যে তুমি যখন ক্লাসে নোট নেবে ওই কার্বন পেপারটাকে দিয়ে নেবে, তোমারটা অরিজিনালটা থাকবে, আর কার্বন কপিটা আমি নিয়ে চলে যাব। কারণ রোজ ক্লাসে আসার আমার পয়সা নেই তো, রোজ ক্লাসে আসবো কি করে, আসতে ইচ্ছা করতো। তা সেই নোট সে আমাকে দিত। সেই ভদ্রমহিলা বা এখনো বেঁচে আছেন। তা করতে করতে এমএসসিতে হলো, এমএসসিতে দারুণ রেজাল্ট হলো। তারপরে তখন বাজারে একটা পরীক্ষা ছিল, তাকে বলে নেট পরীক্ষা। সেই নেট পরীক্ষা পাস করলে ফেলোশিপ দেয়। তা আমি চাকরির পরীক্ষায় বসবো না, কিছুদিন আমার চাকরি পরীক্ষা মনে হতো না, যেহেতু চাকরি পরীক্ষায় বসবো, কিন্তু প্রচুর অভাব। তো তখন আমার সেই মাস্টারমশাই বললেন, অভাব যদি দূর করতে হয় একটু লেখাপড়া শেখ না, তুই এখন চাকরি করে যা পয়সা পাবি, একবার বিদেশ যাবি, 1 বছরে যা পয়সা পাবি তুই এখানে 20 বছর চাকরি করলে তা পাবি না। তোর যদি মাকে ভালোই লাগে, মায়ের পাশাপাশি না ঘুরে মাকে কিছু পয়সা এনে দে না। তা আমি করলাম, খুব মাকে ভালো লাগতো, বাবা নেই। তা পড়া শুরু করে দিলাম এবং নেট পেয়ে গেলাম। নেটে তখন 1750 টাকা করে দিত, আর তখন স্কুল মাস্টারের মাইনে ছিল 1200 টাকা। এই আমি কি বলতে থাকবো? তা এবারে বাড়িতে এত আনন্দ হলো, বাড়িতে 1250 টাকা দিয়ে আমি প্রথম সংসার জীবন শুরু করলাম। আমার মা, বাবা, ভাই, বোন সব খাবে, বাবা নেই, সবাই খাবে। এবং আর 700 টাকা আমি রেখে দিতাম, কলকাতা আমি আমার মতো করে খাবো, নিজে রান্না করতাম। ও থেকে পয়সা বাঁচিয়ে একটা টেথোস্কোপ কিনেছিলাম, যাতে গ্রামের লোকেদের ফ্রিতে প্রেশার মেপে দিতে পারি। আর যন্ত্র কিনেছিলাম ইঞ্জেকশন দেওয়ার, আমি সবাইকে ফ্রিতে যন্ত্র কিনে দেবো। আমার কাজই ছিল এরকম করা। করতে করতে হলো কি, এবারে সংসারটা টানতে আরম্ভ করলাম। আমার খুব আনন্দ হলো যে আমি একটা অর্থ দিচ্ছি, আমার একটা ভ্যালু আছে। এবার আরো ইচ্ছা গেল আরো ভালোভাবে দিতে পারা যায় কিনা। আর তখন মনে হলো যে গরিব জিনিসটা খুব খারাপ,
যদি কোনোদিন অর্থ ইনকাম করতে পারি তাহলে এই গরিব লোকের দিকে তাকিয়ে থাকবো। এইটা আমার একটা এই এই যে ভাবনাটা এসেছিলেন, বিবেকানন্দের বাবা ছিলেন বিশ্বনাথ দত্ত। একদিন বিবেকানন্দ বাবাকে বলছে, বাবা তুমি আমাদের জন্ম দিয়েছো, আমাদের জন্য কি করেছো? তখন বিশ্বনাথ দত্ত বলছে, তুমি তো এত গরিব লোকেদের সব দিয়ে যাচ্ছ, সবাইকে টাকা দিচ্ছ। তখন বললেন, বাবা এই গরিব লোকগুলোর দুঃখ তুই যেদিন বুঝবি তখন বুঝতে পারবি, তুই যেন বড় হয়ে এই দুঃখটা বুঝিস তোর বাবা কেন এত টাকা গরিবদের দেয়। সেই বিবেকানন্দ পরবর্তীকালে এত এত অনুষ্ঠান করেছিলেন সেই বাবার কথা, তা সেইটাতে খুব ইন্সপায়ার্ড হয়েছিলাম, করে পিএইচডি করে ফেললাম যাদবপুরের একজন গবেষণাগার থেকে। ভালো ভালো ওপরওয়ালার কৃপাতে পেপার হলো। এইবারে আমার খুব শখ ছিল, আমার যেটু বলতেন যে তোরা কি বিলেত যাবি, বাচ্চা বয়সে শুনেছি সিনেমাতে সব বিলেত যাচ্ছে, বিলেত ফেরত ডাক্তার, বিলেত বস্তুটা কি রে বাবা, তখন তো গ্রামে এইসব দেখছি। তো হঠাৎ করে সুযোগ এসে গেল, আমি তখন প্যারিসে চলে গেলাম। সে এক বিচিত্র জায়গা, বিচিত্র লোক দেখলাম। সেখানে গিয়ে প্রচুর পয়সা দিচ্ছে, জানো তো, মাসে এত পয়সা পেতাম, রাত্রিবেলা ঘুম হতো না, খালি গুনতাম যে এত পয়সা আমাকে প্রত্যেক মাসে দেবে, তাহলে এই পয়সা আমার বোনের বিয়ে হবে, এই পয়সায় পাড়ার এই ক্লাব হবে, এই পয়সার কার হার্টের অপারেশন হবে। আমার খালি মনে হতো এই টাকাটা কাজে লাগবে, আর আমি খুব টাকা জমিয়ে রাখতাম যাতে খুব পরের কাজে লাগে। তারপরে ওখান থেকে টাকা জমাতে জমাতে খুব ইচ্ছা ছিল জীবনে সন্ন্যাসী হব। তা অর্থ বাড়ির ফাঁকিবাজি করে না, ওই অর্থ এনে গ্রাম বাড়িতে বাড়ি করে দিয়ে তারপর আমি সংসার ছেড়ে দেবো, কিন্তু আর হয়ে ওঠেনি। কিন্তু আমার এত আনন্দ হয়েছিল যে আমার মায়ের দুঃখ দারিদ্র দূর হয়েছিল, অ্যাটলিস্ট দুটো খাওয়া পড়া আমাদের জুটেছিল। এবং ওই বিদেশ থেকে এসে তারপর আমি সন্ন্যাসী হতে না পেরে বিজ্ঞানী হলাম, বিজ্ঞানী হয়ে বসু বিজ্ঞান মন্দিরে গেলাম, হয়ে তারপর আমার মতো একটা মূর্খ লোককে এখন উপাচার্য করে দিয়েছে। তা উপাচার্য করছে মানে সব বড় বড় জ্ঞানী লোকেরা উপাচার্য হয়। তা আমি এখন ভাবলাম যে বলেছে, তা সে আনন্দে নিয়ে আছি। অতএব আমি বিদেশ থেকে প্রচুর টাকা এনেছিলাম, এসে মাকে বললাম, আমার মা কখনো সোনার গয়না পরেনি, মায়ের কোনো কাপড় ছিল না। মা যখন তার বাপের বাড়ি যেত, আমি একজনের বাড়ি থেকে সোনার গয়না আর কাপড় ধার করে আনতাম, তা সেটা আনার পরে ফেরত দিয়ে আসতাম। তা শখ হয়েছিল যে আমি পয়সা করলে মাকে একটা ভালো সোনার গয়না করে দেবো। তা মা এরকম একটা 10 ভরি 15 ভরি সোনার গয়না করার জন্য টাকা এনে মাকে দিতে গেছি। মা আমাকে যা বকুনি বকলেন আমি জীবনে ভুলবো না। মা বললেন, বাবা এখন তার গয়না পরার বয়স নেই, কুচিয়ে শাড়ি পরার বয়স নেই, তুমি এমন জীবনে কাজ করো তুমি যেন আমার গয়না হয়ে জগতে ঘুরে বেড়াও। গয়না পরার আমার একটু শখ নেই। তো সেই টাকাগুলো মা নিয়ে গরিব লোককে দিলেন, আর এই একটা ভয়ঙ্কর কথা বলে গেলেন, তুমি যেন আমার গয়না হয়ে জগতে ঘুরে বেড়াও। আমার মা কিন্তু ডক্টরেট, এমএসসি, পিএইচডি কিচ্ছু ছিলেন না, ক্লাস 4 পাস। অতএব শিক্ষিত হতে গেলে পড়ার কোনো প্রয়োজন নেই, শিক্ষিত হতে গেলে হৃদয় বার্তার প্রয়োজন। তুমি তোমার হৃদয়কে বাড়িয়ে যাও, তাহলে তুমি কি করবে, কি হৃদয় বার্তা বাড়াবার পদ্ধতিও বলে গেছেন যে শ্রদ্ধাবান হও, অভাব অভিযোগকে সম্মুখীন হও, যত রকম বিপদ হবে তাকে ফেস করো। দেখবে সমুদ্রের গাছের নারকেল গাছগুলো খুব নড়ে, খালি ঝড় দেয়, দেখবে ওরা কিছুতেই পড়ে যায় না। আর কলকাতায় দেখবে যে গাছগুলো একটু ঝড় হয়েছে দেখবে পিচ রাস্তায় পড়ে গেছে, কারণ গোড়াটা তৈরি হয়নি। যে গাছ নড়ে যত, বদ্ধমূল হয় তত। সেই জন্য জীবনে বাধা এত আসবে, দেখবে তুমি তত বদ্ধমূল হবে, তখন তোমার তত ভালো লাগবে। যাকে আমরা পরে যখন সুযোগ পাবো গল্প করব, কিন্তু এক অসামান্য সুযোগ এখানে এসেছে, তোমরা শিক্ষার শেখো। কারণ স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। রাজা যে দেশের রাজা তাকে সবাই সম্মান করে, কিন্তু যে বিদ্বান হয় না, পৃথিবীটা তার রাজত্ব। সেই জন্য লেখাপড়াটাকে একটু মন দিয়ে করলে পয়সাও পাওয়া যায়, আর হারও কেনা যায়, কানের দুলও পরা যায়, বেড়ানোও যায়। বস্তুটা বেশ ভালো জিনিস, কারণ এখন সরস্বতীর সাথে লক্ষ্মীর বেশ ভালো যোগ হয়। আমি সেই জন্য বলছি যে একটু ভালো করে মন দিয়ে পড়ো, পড়ে তোমার শিক্ষাটা জগৎকে বিকিরণ করো, যেন তুমি স্বার্থপরতায় নিমগ্ন হয়েও না। হ্যাঁ, এই কি বলবা। আর আমাকে একটু আমাদের আশীর্বাদ করো, যেন আমি একটু লেখাপড়া শিখতে পারি আর একটু পরের কাজ করতে পারি। ভালো থেকো। আর কি বলবো, অনেকজন বক্তা আছে, দীর্ঘায়িত করছি না। ধন্যবাদ।